আজ আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক হৃদয়স্পর্শী ছোট গল্প হৈমন্তীর গল্প, যেখানে এক শিক্ষিত সংবেদনশীল নারীর জীবনের করুণ পরিণতির মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন সমাজের কঠিন বাস্তবতা, কুসংস্কার আর নারীর প্রতি অবহেলা। এ শুধু এক নারীর কাহিনী নয়, এ এক যুগের প্রতিচ্ছবি যেখানে ভালোবাসার চেয়ে সমাজের ভয় ছিল বড়। মেয়ের বাবা অপেক্ষা করতে পারতেন, কিন্তু বরের বাবা চাননি। তিনি দেখলেন মেয়ের বিয়ে দেওয়ার বয়স পেরিয়ে যাচ্ছে, আর একটু দেরি হলে লোকের চোখ সেটা আর লুকানোও যাবে না। মেয়ের বয়স একটু বেড়েছে ঠিকই, কিন্তু পণের টাকার গুরুত্ব এখনো মেয়ের চেয়ে বেশি বলেই এত তাড়া। আমি ছিলাম বর, তাই আমার মতামতের তেমন কোনো দাম ছিল না। আমি শুধু আমার কাজটা করেছি, এফএ পাশ করে বৃত্তি পেয়েছি। এই কারণে দুই পক্ষই মানে বরপক্ষ আর কন্যাপক্ষ বিয়ের ব্যাপারে খুব ব্যস্ত হয়ে উঠল। আমাদের দেশে যারা একবার বিয়ে করে তারা বিয়ের ব্যাপারে আর চিন্তা করে না। যেমন বাঘ একবার মাংসের স্বাদ পেলে তার মনোভাব বদলে যায়, তেমনি মানুষও স্ত্রী পেলে বিয়েকে সহজভাবে নেয়, বয়স বা অবস্থার তোয়াক্কা না করেই আবার বিয়ে করতে যায়। কিন্তু আমাদের মতো তরুণ ছাত্রদের মধ্যে এই বিয়ের চিন্তায় সবচেয়ে বেশি ভয় ধরায়। পিতারা ঘটকালি কথা উঠলেই চুল কালো করে নেয়, আর আমাদের চিন্তায় এক রাতেই চুল পেকে যায়। সত্যি বলতে বিয়ের কথায় আমার মনে কোনো ভয় বা উদ্বেগ ছিল না, বরং একটা অজানা আনন্দ, কৌতূহল কাজ করছিল। মনটা যেন হালকা হয়ে গেল, মনে হলো দক্ষিণের হাওয়া বইছে। তবে যেহেতু আমি বারোকের ফ্রেঞ্চ রেভলিউশন মুখস্থ করেছিলাম, তাই এই ভাবনা আমার পক্ষে ঠিক মানায় না। কিন্তু হঠাৎ মনে হলো, আমি কি গল্প লিখছি না উপন্যাস। আসলে ভেবেছিলাম এতদিনের দুঃখ আর কষ্টগুলো লেখার মধ্যে ঠেলে মনটা হালকা করব। কিন্তু না, আমি পারি না পাঠ্য বই লিখতে, কারণ সংস্কৃত ব্যাকরণ জানি না। আবার কাব্যও লিখতে পারি না, কারণ মাতৃভাষার ভিতরে সেই গভীর অনুভূতি এখনও ফুটে ওঠেনি। তাই মনে হচ্ছে আমার ভিতরে সেই শূন্য হাস্যরত সন্ন্যাসী নিজেকেই ব্যঙ্গ করছে। অশ্রু শুকিয়ে গেছে, জ্যৈষ্ঠের রোদ যেমন তীব্র, তেমনি আমার মনের শুকনো কান্না। আমার স্ত্রীর আসল নাম বলবো না, কারণ সেটা ইতিহাসের পাতায় নেই, আছে শুধু আমার হৃদয়ে। সেখানে সেই নাম চিরদিনই খোদাই করা থাকবে, যেখানে কোনো ইতিহাসবিদের প্রবেশাধিকার নেই। আমার লেখায় মেয়েটির একটা নাম দরকার, তাই তার নাম দিলাম শিশির। কারণ শিশিরে যেমন কান্নার হাসি একসাথে মিশে থাকে, তেমনই তার জীবনও ছিল সেই রকম, ভোরের মতো ক্ষণস্থায়ী। শিশির আমার চেয়ে মাত্র 2 বছরের ছোট। আমার বাবা যদিও গৌরীদান মানে বুড়ো মেয়ের সঙ্গে বিয়েতে তেমন আগ্রহী ছিলেন না, তবু তিনি সমাজের নিয়মের অনুগামী ছিলেন। অন্যদিকে আমার দাদা ছিলেন সমাজ বিরোধী, ধর্মে কর্মে বিশ্বাস করতেন না, কিন্তু দুজনেই কোষে ইংরেজি পড়েছিলেন। বাবার এই সমাজপ্রীতি আর পণের লোভেই আমার সঙ্গে শিশিরের বিয়ে দিলেন, কারণ মেয়ের বয়স বেশি হলেও পণও বেশি পাওয়া যাবে। শিশিরের বাবা পশ্চিমের এক পাহাড়ি রাজ্যের চাকরি করতেন। শিশির ছোটবেলাতেই মাকে হারায়। বাবা কাজের ব্যস্ততায় মেয়ের বড় হয়ে ওঠা টেরই পাননি। আশেপাশে কেউই ছিল না যে তাকে সতর্ক করবে। যখন শিশিরের বয়স 16, তখন সেটা ছিল শুধু স্বভাবের 16, সমাজের চোখে নয়। আর আমি তখন কলেজে 3য় বর্ষে, বয়স 19। সমাজ যাই বলুক, আমি মনে করি সে বয়স পরীক্ষায় পাশ করার মতোই, বিয়ের জন্য একদম উপযুক্ত ছিল। আমার বিয়েটা শুরু হয়েছিল একটা ছবির মাধ্যমে। আমি পড়ছিলাম, এমন সময় এক আত্মীয় এসে টেবিলের উপর শিশিরের ছবিটা রেখে মজা করে বললেন, এইবার মন দিয়ে পড়ো। ছবিটা ছিল একেবারে সাদাসিধে, চুল বাঁধা, সাধারণ শাড়ি, খালি পা আর নিস্তব্ধ দুটি চোখ। কিন্তু সেই চোখ দুটো আমার মনে এমন দাগ কেটে গেল যে সেদিন থেকেই সে যেন আমার জীবনের অংশ হয়ে গেল। বিয়ের তারিখ বারবার পিছোচ্ছিল, শ্বশুরের ছুটি মেলেনি বলে। আমি তখন রাগ আর অস্থিরতায় ভুগছি। শেষ পর্যন্ত ঠিক সময়ের আগেই বিয়ের দিন এসে গেল। সানাইয়ের সেই সুর, সেই মুহূর্তগুলো আজও মনে আছে। 19 বছরের আমার সেই বয়সটাই যেন জীবনের সবচেয়ে অমলিন সময়। বিয়ের আসরে যখন শিশিরের কোমল হাত আমার হাতে এলো, তখন মনে হলো আমি ওকে পেলাম। মনে হচ্ছিল এ কোনো সাধারণ মেয়ে নয়, এক রহস্যময় মানবী। আমার শ্বশুর গৌরীশঙ্কর ছিলেন খুব গম্ভীর, কিন্তু ভেতরে ভীষণ স্নেহময় মানুষ। বিদায়ের সময় বললেন, বাবা, মেয়েটাকে 17 বছর ধরে চিনি, আর তোমাকে কদিন, তবু ওকে তোমার হাতে দিচ্ছি, এই আমার আশীর্বাদ। মেয়ে বিদায়ের সময় বাবাকে হাসতে হাসতে বলল, বাবা, কিছু নষ্ট হলে কিন্তু ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে।
সে বাবাকে খাওয়ার ব্যাপারে সাবধানও করলো, কারণ তিনি অপথ্য খেতে ভালোবাসতেন। বাবা মৃদু হেসে বললেন, মানুষ কথা রাখার চেয়ে ভাঙতেই বেশি পছন্দ করে। বিদায়ের পর বাবা চোখ মুছতে মুছতে চলে গেলেন। তিনি যাওয়ার আগে আমাকে 100 টাকার একটা নোট গুঁজে দিয়ে বললেন, মেয়েটা বই পড়তে আর লোকজনকে খাওয়াতে ভালোবাসে, মাঝে মাঝে কিছু টাকা পাঠাবো, বেহাই যেন না জানেন। আমি অবাক হলাম, আমার বাবা যে টাকায় রাগ করবেন এমন মানুষ তো নন। আমি তখন বুঝলাম এরা অন্য ধরনের মানুষ, আবেগে, সংস্কৃতিতে, মমতায় অন্যরকম। বিয়ের পর বুঝলাম অনেকেই বিয়ে করে কিন্তু সত্যিকার অর্থে স্ত্রীকে পাওয়া বলতে কি বোঝায় তা জানে না। আমার কাছে স্ত্রী মানে সম্পত্তি নয়, সম্পদ। শিশির নামটা আমি আর ব্যবহার করতে পারলাম না। ওর প্রকৃত নাম হৈমন্তী। সে তখন 17 বছরের এক মেয়ে, যার উপর যৌবনের আলো পড়েছে, কিন্তু মনে এখনও শিশুর মতো সরলতা, যেন বরফের উপর সকালের আলো ঝলমল করছে, কিন্তু বরফ এখনও গলেনি। ও ছিল অমলিন, পবিত্র, স্নিগ্ধ। আমি ভেবেছিলাম লেখাপড়া জানা মেয়ে হয়তো দূরত্ব রাখবে, কিন্তু দেখলাম ওর মন একবারে সহজ, নির্মল। কখন যে তার মুখে লজ্জা, চোখে মায়া আর কথায় মিষ্টতা এসে গেল তার টেরই পেলাম না। এ তো একদিকের কথা, এবার অন্য দিকটা বলি। আমার শ্বশুর রাজ পরিবারে চাকরি করতেন। লোকমুখে শোনা যেত তার ব্যাংকে লাখ লাখ টাকা আছে। কেউ বলতো 1 লাখ, কেউ বলতো তার চেয়েও বেশি। এই কারণেই হৈমন্তীও বাড়িতে রাজকন্যার মতো আদর পেত। আমাদের ঘরের কাজ শিখতে চাইলে মা তাকে কিছুতেই হাতে কিছু করতে দিতেন না। এমনকি পাহাড় থেকে সঙ্গে আসা দাসীকেও বাড়িতে ঢুকতে না দিলেও তার জাত নিয়ে মা কোনো প্রশ্ন তোলেননি, যেন কিছু অস্বস্তিকর কথা শুনতে না হয়। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন দেখি বাবার মুখ ভার। আসল কারণ, আমার শ্বশুর বিয়েতে 15,000 টাকা নগদ আর 5,000 টাকার গয়না দিয়েছিলেন, কিন্তু বাবা এক দালালের কাছে শুনলেন ওই টাকাগুলো তিনি ধার করেছিলেন, আর সেই ঋণের সুদও বেশ চড়া। লাখ টাকার কথাগুলো সবই নাকি গুজব। বাবা আগে কখনো শ্বশুরের সম্পত্তি নিয়ে কথা বলেননি, কিন্তু এবার যেন হঠাৎ বিশ্বাস করে নিলেন যে বেহাই তাকে ঠকিয়েছেন। তার উপর বাবার ধারণা ছিল শ্বশুর রাজার মন্ত্রিসভার বড় পদে আছেন। পরে শুনলেন তিনি আসলে শিক্ষা বিভাগের প্রধান, মানে একরকম স্কুলের হেডমাস্টার। বাবার মতে সমাজে এর চেয়ে নিচু পদ আর নেই। তার আশা ছিল শ্বশুর অবসর নিলেই আমি রাজমন্ত্রী হব। সেই আশা ভেঙে গেল। এরপর রাজ উৎসবের সময় আত্মীয় স্বজনেরা বাড়িতে এলো। হৈমন্তীকে দেখে সবার মধ্যে ফিসফাস শুরু হলো। এক দিদিমা বললেন, বাপরে, নাতবউ তো বয়সে আমাকেও হার মানিয়েছে। আরেকজন বললেন, আমাদের হার মানাতে না পারলে বউ আনতে বিদেশে যাবে কেন? মা তখন তাড়াতাড়ি বলে উঠলেন, ও মা, সে কি কথা, বৌমার বয়স এখনো 12ই হয়নি, এই ফাল্গুনে 12ই পা দেবে। খোট্টার দেশে ডালুটি খেয়ে মানুষ, তাই একটু বড় দেখাচ্ছে। দিদিমারা হেসে বললেন, চোখে এখন এত কম দেখি না বাছা, কন্যাপক্ষ নিশ্চয়ই বয়স লুকিয়েছে। মা তখন বললেন, আমরা তো কুষ্টি দেখেছি। কথাটা সত্যি, কিন্তু কুষ্টিতে লেখা আছে মেয়ের বয়স 17। প্রবীণেরা বললেন, কুষ্টিতে কি আর ফাঁকি চলে না নাকি? এই নিয়ে তর্ক, এমনকি ঝগড়াও বেঁধে গেল। ঠিক তখন হৈম এসে পড়ল। এক দিদিমা জিজ্ঞাসা করলেন, নাতবউ, তোমার বয়স কত? মা চোখ টিপে ইশারা করলেন, কিন্তু হৈম বুঝল না, সোজা বলল, 17। মা ব্যস্ত হয়ে বললেন, তুমি জানো না? হৈম বলল, আমি জানি, আমার বয়স 17। মা রেগে গিয়ে বললেন, তোর বাবা তো বলেছিলেন তোর বয়স 11। হৈম অবাক হয়ে বলল, বাবা বলেছিলেন? কখনো না। এবার মা চোখ টিপে ইঙ্গিত দিলেন, কিন্তু হৈম এবারও সত্যিটাই বলল, আমার বাবা কখনো মিথ্যা বলেন না। এই কথায় মা খেপে গিয়ে হৈমকে গালাগাল করলেন, আর বাড়িতে এই ঘটনাটা রটে গেল। বাবার আগে হৈমকে বললেন, তোর বয়স 17, এটা গর্বের কিছু নয়। ভবিষ্যতে কেউ জিজ্ঞেস করলে বলবি, আমি জানি না, আমার শাশুড়ি জানেন। হৈম চুপ করে রইল, তবে চোখের ভিতরে সেই সরলতার আলোটা স্নান হয়ে গেল। আমি তার কষ্ট দেখে লজ্জায় মাথা নিচু করলাম। বললাম, হৈম, আমি তোমার সত্যে আঘাত করব না। সে কিছু না বলে মৃদু হাসল। সে হাসি সব কথা ছাড়িয়ে গেল। তারপর বাড়িতে পূজার আয়োজন শুরু হলো। হৈমকে প্রথমবার সাজাতে বলা হলো। সে লজ্জায় বলল, মা, কি করতে হয় বলুন। এই সামান্য কথাতেই সবাই বলা বলি শুরু করলো, ও মা, এ তো নাস্তিকের মেয়ে। তার বাবাকে নিয়ে উপহাস চলল, ঋষি বাবা বলে বিদ্রুপ। হৈম চুপ করে সহ্য করলো, চোখের জল দেখালো না। একদিন বলল, আপনারা জানেন আমাদের দেশে আমার বাবাকে সবাই ঋষি বলে? তাতে সবাই হেসে উঠল।
হৈমর বাবা সত্যিই একজন সৎ ও জ্ঞানী মানুষ ছিলেন। ধর্ম নিয়ে মিথ্যা শেখাতে চাননি বলেই তিনি চুপ থাকতেন। হৈমর বাবার সঙ্গে নিয়মিত চিঠি চালাতো, সব চিঠি আমাকে দেখাতো। কিন্তু পরে ওদের চিঠি খোলা হতে লাগলো, কারণ শ্বশুরবাড়ির লোকজন সন্দেহ করত। চিঠিতে কিছু না পেয়ে তার উল্টো বিরক্ত হয়ে বলতো, বাপই জানো সব, আমরা কি কেউ না? এইসব দেখে আমি ভাবলাম আমি নিজেই চিঠিগুলো পোস্ট করব। হৈম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আমি চুপ করে রইলাম। এরপর সবাই বলতে লাগলো, এইবার অপুর মাথা খাওয়া হলো। বিএ ডিগ্রি শেষ, তবু আমি স্থির করলাম হৈমর ভালোবাসার জন্যই আমি ভালো ফল করব। একদিন বই পড়তে পড়তে দেখি জানালার পাশে হৈম বসে আছে, চুপচাপ পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে। তার মুখে এমন নিঃশব্দ দুঃখের ছায়া আমি আগে দেখিনি। আমি বুঝলাম সে ভেতরে ভেতরে কষ্টে ভরে যাচ্ছে, কিন্তু কাউকে কিছু বলছে না। রাতে দেখি সে ছাদে গিয়ে আকাশে তারা দেখছে, হয়তো মুক্তির খোঁজে। আমার বুক কেঁপে উঠল। সে যে কত বড় ত্যাগ করে এই ঘরে এসেছে আমি আগে বুঝিনি। হৈমকে আমি ভালোবাসি, কিন্তু তার মুক্তি দিতে পারি না, কারণ আমারও তো সেই মুক্তি নেই। একদিন সাহস করে বাবাকে বললাম, বউয়ের শরীর ভালো না, একবার ওকে বাপের বাড়ি পাঠানো যায় না? বাবা হতবাক, ভাবলেন নিশ্চয়ই হৈমই আমাকে এমন কথা বলতে শিখিয়েছে। তিনি সরাসরি অন্তঃপুরে গিয়ে জিজ্ঞেস করলেন, বৌমা তোমার কি অসুখ? হৈম শান্তভাবে বলল, অসুখ তো নেই। বাবা মনে করলো এটা বউয়ের দেমাক, কিন্তু সত্যিই হৈমর শরীর শুকিয়ে যাচ্ছিল। একদিন বনমালী বাবু দেখে বললেন, এ কি অবস্থা হৈমি, অসুখ করেনি তো? সে তখনও হাসি মুখে বলল, না। এর কিছুদিন পর হঠাৎই হৈমর বাবা এসে হাজির হলেন, মেয়ের শরীরে খবর পেয়ে। বিয়ের পর প্রথম দেখা। হৈম বাবার মুখ দেখেই আর চোখের জল সামলাতে পারল না। বাবাও কিছু বললেন না, শুধু মেয়ের মুখ দেখে বোঝা গেল তার বুক ফেটে যাচ্ছে। বাবা মেয়ের হাত ধরে বললেন, বুড়ি আমার সঙ্গে যাবি? হৈম কাঁদতে কাঁদতে বলল, যাব। তিনি বললেন, আচ্ছা সব ঠিক করি। কিন্তু আমার বাবা তখন কেমন যেন ঠান্ডা মুখে বললেন, আমি কি বলবো, একবার বাড়ির মধ্যে কথা বলতে হবে। অর্থাৎ কিছুই হবে না, আমি বুঝে গেলাম। শ্বশুর একজন নামী ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার বললেন, বায়ু পরিবর্তন দরকার, না হলে বড় অসুখ হতে পারে। বাবা হেসে বললেন, ওসব ডাক্তারদের কথা, সবাই টাকার বিনিময়ে সার্টিফিকেট দেয়। এই অপমান শুনে হৈমর বাবা স্তব্ধ হয়ে গেলেন। হৈমও বুঝলো তার ফিরে যাওয়া আর হবে না। আমি সহ্য করতে না পেরে বললাম, বাবা হৈমকে আমি নিয়ে যাব। বাবা রেগে গর্জে উঠলেন। অনেকে আমাকে পরে জিজ্ঞাসা করেছে, তুমি ওকে নিয়ে চলে গেলে না কেন? যাইনি, কারণ তখনও আমি সমাজের ভয়ে সত্যকে ঠেলে রেখেছিলাম। আমার ভিতরে সেই পুরনো যুগের মানুষ বেঁচে ছিল, যে একদিন সীতাকে বিসর্জনের পক্ষে গান গিয়েছিল। শেষবার বিদায়ের সময় হৈম হাসি মুখে বলল, বাবা আর যদি এমন ছুটে আসো আমি দরজা বন্ধ করে দেব। বাবা হাসতে হাসতে বললেন, তবে শীত কেটে ঢুকবো। তারপর থেকে সেই হাসি আর কোনোদিন দেখি নাই। এরপর কি ঘটেছিল সে বলতে পারবো না। শুনেছি মা এখন নতুন পাত্রী খুঁজছেন, হয়তো একদিন তার কথাও অগ্রাহ্য করতে পারবো না। কিন্তু থাক, আর কিছু বলবো না। উপসংহার, হৈমন্তী গল্পটি শুধু এক নারীর করুণ পরিণতির কাহিনী নয়, এটি সেই যুগের সমাজবিধি ও মানসিকতার প্রতিবাদও বটে। রবীন্দ্রনাথ যেন বলতে চেয়েছেন, শুধু বিদ্যা নয়, মানবিকতা ও সহমর্মিতাই মানুষকে সত্যিকার অর্থে মহান করে তোলে। আজও তাই হৈমন্তী আমাদের বিবেককে নাড়া দেয়, প্রশ্ন তোলে, আমরা কি সত্যিই বদলেছি? হৈমন্তী গল্পটি নিয়ে আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। আর কমেন্ট করে জানাতে পারেন পরের ভিডিওতে কোন সাহিত্য নিয়ে আলোচনা দেখতে চান।